প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে এসিটিভির পর্দায়। আমাদের নিয়মিত আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ খুব প্রিয় একজন তারকা রয়েছেন, যার সাথে আড্ডা হবে। ডেফিনেটলি কাজ নিয়ে জানবো, আর এছাড়াও সমসাময়িক অনেক বিষয়ই হয়তো আমাদের আড্ডায় উঠে আসবে। আমি সবার আগে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সেই প্রিয় তারকার সাথে। আমি একাধারে একজন অভিনেতা এবং মডেল হিসেবে আপনারা যাকে খুবই ভালোবাসেন, এবং আমি বলবো ওর আরেকটা খুব ভালো গুণ হচ্ছে ও সবসময় খুব ধৈর্যের সাথে নিজের কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করে। এবং এ কারণেই প্রিয় থেকে প্রিয়র যে একটা ক্যাটাগরি আছে, সেখানে সর্বোচ্চ শিখরেই রয়েছে আমাদের প্রিয় অভিনেতা নীরব। অনেক অনেক শুভেচ্ছা নীরব, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন বছরের শুভেচ্ছা, যেহেতু বাংলা নববর্ষ কিছুদিন আগে শুরু হলো। শুভ নববর্ষ সবাইকে, এবং তোমাকে তো ডেফিনেটলি, যেহেতু তুমি সামনে আছো আর যারা এসসিটিভির পর্দায় দেখছে তাদের সবাইকে শুভ নববর্ষ। এবং আমার কাছে মনে হয় যে বছরটা খুবই সুন্দর, এবং মানে ওয়েদারটা অনেক সুন্দর দিয়ে শুরু হয়েছে। বৃষ্টি, উৎসব মুখর একটা পরিবেশ, এবং বৃষ্টি, ঠান্ডা, গরম সবকিছু মিলে এই তো। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। নতুন বছর নিয়ে তো আমাদের নতুন নতুন অনেক প্ল্যান থাকে। তো দেখা যায় আমরা 31-এর যে সময়টা আসে সেটাকেও যেমন প্ল্যানের মধ্যে রাখি, আবার যখন বৈশাখ আসে তখন তো বাঙালিয়ানার যে ব্যাপারটা রয়েছে সেটাকে মাথায় রেখেও কিন্তু আমাদের নতুন বছরটা শুরু হয়। সো এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে তোমার নতুন বছরের প্ল্যান কি? প্রথমত হচ্ছে যে একদম সকালটা যখন শুরু হয় তখন কিন্তু মনে হয় যে একটা নতুন একটা স্টার্ট। সো এই যে একটা ভেতর থেকে একটা চার্ম কাজ করা, একটা পজিটিভিটি, হ্যাঁ, মানে এবং যেমন হয় না যে ঈদের দিন সকালবেলা যখন নর্মালি মানে 30টা রোজা রাখার পরে প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম সকাল যখনই উঠি মানে মানে নামাজের টাইম অনুযায়ী সকাল 7টা হোক বা 4:30টার সময় নামাজ পড়ে মানে শাওয়ার নিয়ে যখন নামাজে যাওয়া, সেটার যে একটা এক্সাইটমেন্ট বা যেটার যে একটা ফিল, ঠিক মানে পহেলা বৈশাখও আমি বলবো যে ওরকম একটা চার্ম চলে আসে যে বছরের প্রথম দিন। মানে এই যে পহেলা বৈশাখ, সো অনেক বছর পরে কিন্তু পহেলা বৈশাখ এবার মানে খুব ধুমধাম করে উদযাপন হলো, এবং বিগত কয়েক বছর ধরে যেমন রোজার মধ্যে পড়েছিল, তারপরে মানে করোনা ছিল। সো এবার মানুষ খুব উৎফুল্ল নিয়ে স্টার্ট করেছে দিনটা। সো আমার কাছে মানে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা গুড স্টার্ট। এবং আমি মুভির মানুষ হিসেবে বলবো যে ঈদের ছবিগুলো বেশ ভালো ভালো ছবি রিলিজ হয়েছিল, এবং ভালো ভালো দর্শক রিয়াকশন দেখেছি। হলে যে মুভি দেখেছো? আমার মুভি দেখা হয়েছে, হ্যাঁ, এবং আউটস্ট্যান্ডিং। আমি তো বরবাদ দেখেছি। তুমি চলচ্চিত্রের মানুষ, তো চলচ্চিত্র নিয়ে এবারে জানতে চাই, নেক্সট কোনো মুভি কি আমরা পাচ্ছি? কাজ চলছে? কাজ তো চলছেই, বাট এখন যেটা হচ্ছে প্রথমত কোরবানিতে প্ল্যানিং ছিল একটা হচ্ছে সাইদ চন্দন পরিচালিত একটা ছবি কয়লার, আমি আর বুবলি একটা ছবি করেছিলাম, বাট ওই ছবিটা এখনো আসলে রিলিজ হবে কিনা সেটা শিওর না। বাট মামুন ভাইয়ের একটা অনন্য মামুনের একটা ছবি করেছিলাম, সেই ছবিটারও কয়েকটা দিন কাজ বাকি। আমি আর ঋতুপর্ণা একটা ছবি করেছিলাম স্পর্শ, সেটা। তারপরে আমি আর পরিমণি একটা ছবি করছি গোলাপ। সো সেই শামসুল হুদা ভাই পরিচালিত, এবং সেটারও আসলে ফেব্রুয়ারিতে শুটিং প্ল্যানিং ছিল, বাট এটা আস্তে আস্তে করে শিফট হয়ে মানে পাইপলাইনে বেশ কিছু কাজই আছে, আমাদেরকে হয়তো একটু অপেক্ষা করতে হবে। সো ব্যাপার যেটা হবে যে আমরা 3 রকম মানে নীরবকে যেমন দেখতে পাবো, একই সাথে গল্পের ভিন্নতা থাকবে। আবার জুটি প্রথা অনেক সময় হয়ে গেলে যেটা হয় যে একই জুটির সাথে দেখতে দেখতে দর্শকরা ধরেই নেই আচ্ছা তাদেরটা খুবই নির্মল প্রেমের একটা গল্প হবে। বাট এই যে জুটিতে যখন একটু ভিন্নতা আসে তখন কিন্তু দেখার আনন্দটাও অনেকাংশে আমাদের বেড়ে যায়, যে হ্যাঁ এই নতুন জুটিটা আসলে কি করছে, কতটা তাদেরকে স্ক্রিনে দেখতে ভালো লাগছে, পরবর্তী মুভিতে আমরা আবার তাদেরকে একসাথে দেখতে পাবো কিনা, এই বিষয়গুলো তো রয়েছে। মানে একটা জিনিস হয় কি, আমাদের দেশে জুটি প্রথা যেই জায়গাটা আগে ছিল, এটা একদম আমাদের মানে বাংলা চলচ্চিত্রের যে একদম স্টার্টিং 1957, মানে সেই মুখোশ থেকে নিয়ে শুরু, হ্যাঁ, মানে 1957 থেকে এখন পর্যন্ত যেই জুটি প্রথাটা, সেটা কিন্তু আস্তে আস্তে করে এখন ভেঙে গেছে। যেটা হচ্ছে বিগত 10-15 বছর বা 8-10 বছর আমরা জুটি প্রথা, যেমন আমরা শাকিব খান অপু বিশ্বাসকে দেখেছি, তার পরবর্তীতে
হয় কি একটা বা দুটো ছবি হয়েছে, কিন্তু আস্তে আস্তে করে এখন কিন্তু মানুষ ওই যে ডিরেক্টররা যেহেতু অনেক চিন্তা করে, না একটু চিন্তা করে যে এটা কি করব, সো গল্পের সাথে আসলে কোন নায়িকাকে ভালো লাগবে, কোন নায়ককে ভালো লাগবে, তো সেটার চেয়েও মানে তারা ওই ক্যারেক্টারটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দর্শকরা এখন অনেক বেশি মানে চুজি। অনেক চুজি, হ্যাঁ, এবং অনেকভাবে চিন্তা করে দেখে যে কি করব, কাকে নিব, কেন নিব, এগুলো আসলে জবাবদিহিতার জায়গা থাকে। সো এটা অনেক, ওই যে বললাম, কম্পিটিশন এন্ড হচ্ছে সবাই অনেক বাস্তবতাকে এখন পছন্দ করে, সো বাস্তব নির্ভর গল্প Realistic এবং গল্প পছন্দ তার করে, সাথে হ্যাঁ। চরিত্র, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো। তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদির সাথে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। এক এক করে আমি আসলে অনেক প্রশ্নই নীরবকে আজ করব। বর্তমান সময়ের ব্যস্ততাও দেখলাম, নতুন টিভিসি গেল, সো মানে একজন ফিল্ম স্টার যখন টিভিসি করতে আসে তখন তো সে আসলে ছোট পর্দায় অনেক বেশি পপুলারিটিও পায়। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল তুমি মেহেদির একটা বিজ্ঞাপন করলে, এবং তার পরবর্তীতে আমি আরেকটা বিজ্ঞাপন দেখলাম যেটা হচ্ছে স্টিল নিয়েছিল। সো স্টিল আমরা ধরেই নেই যে নায়করা লোহার মতো শক্ত হবে, কিন্তু মেহেদির বিজ্ঞাপনে সেটা তো খুব রোমান্টিক একটা ক্যারেক্টার। সে এমন কি কখনো আসলে হয়েছে যে প্রিয়তমার হাতের মেহেদি দেখে তার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে? না, আমার বাস্তব জীবনে এরকম কোনো, মানে আমি এত বেশি ইমোশনাল না মনে হয়, মানে এই ইমোশনাল না, নাকি হচ্ছে তোমার মানে প্রকাশ ভঙ্গিটা হচ্ছে আমার হয়তো different? প্রকাশ ভঙ্গিটাও হতে পারে, আমি জানি না, মানে এটা আমি আসলে মনে হয় যে এই প্রশ্নটা করার পরে যে হ্যাঁ ওয়াও এত সুন্দর একটা প্রশ্ন, এরকমও না আর কি, হ্যাঁ, যে আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করার পরে তোমার এক্সপ্রেশন দেখে আমি চিন্তা করি যে অ্যাকচুয়ালি তুমি কি বুঝতে হ্যাঁ মানে পেরেছো কি কিনা। হ্যাঁ মানে এটাই আসলে ব্যাপারটা হচ্ছে এটা, যে আমি যে খুব বেশি রিয়াকশন দিব তাও না। খুব রিসেন্টলি আমি দেখলাম মানে তুমি একটা ড্রাস্টিক চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছ, যেটা বিগত বেশ কয়েক বছর যাবৎ শুরু করেছো, বাট আই থিঙ্ক সেটার রেজাল্টটা আমরা এই লাস্ট কয়েক বছর যাবৎ খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রেও কি তুমি মানে নোবেল ভাইকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো যে হ্যাঁ একজন মডেলের বা একজন অ্যাক্টরের অনেক মানে পারফেক্ট থাকা উচিত না, নোবেল physically? মানে নোবেল ভাইয়েরটা তো মানে এক্সট্রাঅর্ডিনারি, কারণ আমি নোবেল ভাইয়ের বাসায় আমি গিয়েছি, নোবেল ভাইয়ের বাসার পুরো একটা রুমই হচ্ছে পুরো একটা জিম। সো নোবেল ভাইয়ের মতো পারি না, বাট আমি যতটুকু পারি একটু মেনটেন করি, তারপরে একটু ফুডটা মেনটেন করি, তারপরে মাঝখানে হচ্ছে একটু ব্যাক পেইন ছিল, ব্যাক পেইনের একটা আমার 4 নাম্বার আর 5 নাম্বার ডিস্কে একটু ঝামেলা ছিল, সো সেই কারণে ডু কিছু ইউ হ্যাভ নেক পেইন অলসো? ব্যাকবোনে আমার একটু ঝামেলা ছিল। আচ্ছা, neck মানে pain না নাই। অনেক সময় না, neck দেখা যায় pain-টা যে নাই। সার্ভিক্যাল নেকে যদি পেইন থাকে সেই পেইনটা ওইটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে নিচে নেমে, হ্যাঁ, Right. ওটা একটা ঝামেলা করে। না, আমি আবার ডক্টরের সাথে যখন কথা বলেছিলাম, সে বলল যে আপনি ড্রাইভ করেন সব সময়, আচ্ছা। কিন্তু একটু বসেই করেন, আমরা তো একটু হেলান দিয়ে right, একটু আরাম একটু relax mode-এ। রিল্যাক্স মুডে গাড়ি বলছে, আপনি এরকম আরাম করে গাড়ি চালায়েন না, একটু রিল্যাক্স হয়ে যায়, হয় না ড্রাইভাররা যখন এইভাবে সোজা। করে গাড়ি চালায়, আমি তো চিন্তা করি এইভাবে গাড়ি চালাই কি হ্যাঁ, করে? এইভাবে গাড়ি চালানো, এবং পরে আমি বলছি না ওইটা না, আমি কি করতে পারি, ওই মানে শোল্ডার পেইনটার থেকে হয়নি, বাট ওইটা আমার আসলে আরও আগের পেইন, বাট ওইটা আস্তে আস্তে করে অফ করে এখন দেখা যায় বেশি ওয়েট না নিয়ে যতটুকু কার্ডিও টার্ডিও করে ফিট থাকা যায়। ডেফিনেটলি, মানে তুমি দেখো আমরা যদি বলিউডের অনেক আর্টিস্টই আছেন যারা আসলে কখনো ওভাবে করে ওয়েট লিফট করেনি, মানে ইনফ্যাক্ট Character আমরা যদি ছাড়া আর কি, অক্ষয় কোনো কুমারের character কথা প্রয়োজনে। বলি, সে কিন্তু অলওয়েজ মানে তোমার ন্যাচারাল যে কার্ডিওস অ্যান্ড হচ্ছে ওয়েট লিফটিং ছাড়া যা যা করণীয় সব কিছু করেই কিন্তু নিজেকে ঠিক রেখেছে, সো এটা পসিবল। না, আরেকটা জিনিস হয় কি, যে আমরা তো ফিট থাকবো এক্সটার্নাল বিউটিফিকেশনের জন্য, কিন্তু আমরা যখন কোনো কাজ করব, কোনো একটা ক্যারেক্টার প্লে করব, তখন কিন্তু আসলে ওই ক্যারেক্টারের মতো শুধু চুল, মেকআপ, গল্প, ডিরেক্টর, নায়িকা, এই আশেপাশের এগুলো থাকলো সেটা কিন্তু হবে না। দেখা যাচ্ছে আমি একটা মানে যে কোনো একটা হয়তো একটা ডেলিভারি বয়ের কাজ করলাম, এখন ডেলিভারি বয়ের তো নিশ্চয়ই আমার সিক্স প্যাক থাকবে না, সো হুট করে দেখা যাচ্ছে আমি এই গল্পটার জন্য আমি মানে সাইন করলাম গল্পটা, তখন ডিরেক্টর আমাকে বললো আপনাকে মোটা হতে হবে, অথবা আপনি এটাকে সমান করে ফেলেন, হয় আমার Right. কেটে সমান করতে হবে বা কিছু একটা করতে হবে। সো শুধু আমি ডেলিভারি বয়ের কথাই বলতেছি না, যে যখনই হয় কোনো ক্যারেক্টার, আমরা তো আসলে আমাদের কালচার বা আমাদের যেই টাইপের গল্পগুলো মানে আমাদের দেশে চলবে সেগুলোই তো আমরা করব। সেই ক্ষেত্রে কোনো এক্সট্রা অর্ডিনারি যদি কোনো বডি বিল্ডিং এর প্রয়োজন হয়, তখন ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে চরিত্র ওইটার অনুযায়ী।
ওইটার প্রিপারেশনটা ওরকম থাকবে, তখন ওইটার জন্য আবার আমি ওই মানে প্রিপারেশন নিয়েই করব। নিজেকে তৈরি করা। হ্যাঁ। আই থিঙ্ক এই জন্য অ্যাকচুয়ালি ফিজিকটা এমন থাকা উচিত এবং নিজের কন্ট্রোলে থাকা উচিত, যেটাকে তুমি তোমার মতো করে যে কোনো সময় তৈরি করতে পারবা। লাইক মেবি তোমার 3 মাস থেকে 6 মাস সময় লাগবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ইউ ক্যান প্রিপেয়ার ফর ইয়োর সেলফ, লাইক তুমি Exactly. যেভাবে করে চাও। প্রিয় তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদি সাথে মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে নীরবের স্কিন এত ফ্ললেস কেন, কি ব্যবহার করে? আজকে আমি সেই তো- সিক্রেট আমরা জানতে চাই। মানে আমি আসলে কোনো কিছু ব্যবহার করি না, এটা হচ্ছে প্রথম কিন্তু কথা। স্কিন কেয়ার তো করতে হয়। স্কিনটা হচ্ছে মেকআপ, যখন মেকআপ দেই তখন আসলে ওইটা রিমুভের জায়গা থেকে তখন একটু সিরিয়াস থাকি, তখন দেখা আচ্ছা। যাচ্ছে যে মানে ওইটার মধ্যে যেন মেকআপের মানে মানে কিছু বিন্দু না থাকে, পরিমাণ না বিন্দু থাকে। পরিমাণ না থাকে, সেটা সো ক্লিনিংটার প্রতি, ক্লিনিংটার ক্লিনজিং এর প্রতি উপরে যে তুমি অনেক যেটা, বেশি ওইটাকে ফোকাস করো। ফোকাস করি। আর এই তো মানে আমার কাছে মনে হয় যে মানে মানে খাবারটাকে মেনটেন করতে পারলে স্কিনটা ঠিকঠাক থাকে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ঘুম, যেটা তো আসলে মানে খুব হেলদি একটা জিনিস, বাট খুব কম হয় ঠিকঠাক মতো ঘুমের। ওই একবার কাকে জানি বলেছিলাম যে ইদানিং আমরা সকাল সকাল ঘুমাচ্ছি, মানে আমরা ভোর থেকে ঘুমাই। সো ওই জায়গা থেকে খুব অনেক পয়েন্টে পিছিয়ে, বাট এই তো। আই থিঙ্ক আসলে আমরা সারাদিন কর্মব্যস্ততার পরে যে মানে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়া, সোশ্যালি একটু সবার সাথে দেখা করা, এভরিথিং সব একটু লেট নাইট করেই হয়ে যায়। বাট তারপরে তুমি যেটা বললে যে ঘুমটাকে আসলে ঠিক রাখলে কিন্তু আমাদের পরবর্তী দিনটাও খুব সুন্দরভাবে একদমই তাই, স্টার্ট হ্যাঁ। করা যায়। তুমি তোমার ডায়েট নিয়ে বলছিলে, স্পেসিফিক কি এমন হয়েছে যে তুমি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিয়েছো বা সুগারকে একদমই কাট ডাউন করে ফেলেছো, শুধুই মাত্র ভেজিটেবল আর লাইক প্রোটিন খাচ্ছো, এরকম কোনো স্পেসিফিক ডায়েটে কি মানে কখনো গেছো? হ্যাঁ, আমি মাঝখানে মানে হঠাৎ অনেক মাস ভাত খাইনি। ওকে। আবার আমি নর্মালি চিনি অনেক বেশি খেতে পছন্দ করি না। আবার দেখা যাচ্ছে মানে আমি এত মানে কম খাই, এখন হঠাৎ করে কোনো কিছুতে যদি বেশি চিনি খাই, সেটা মুখে দিলে মানে মানে- মনে হয় যে মানে কি খেলাম, আমাকে বিষ খাওয়ানো হয়েছে। Right, মানে bitter আমাকে taste কে জানি হয়ে আমাকে যায়। কে মারার প্ল্যান করছে। হ্যাঁ, সো চিনিটা কখনোই খাই তার না। মানে একটা মজার ব্যাপার জানা গেল, মানে নীরবকে কেউ যদি মারতে চান বেশি হ্যাঁ, করে চিনি খাইয়ে চিনি দিতে দিয়ে, হ্যাঁ মানে তখন না মাথা ঘুরে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে কোনো ড্রিঙ্কস যেটা আমরা হচ্ছে কোক, Soft drinks, স্প্রাইট, ফান্টা, মানে সফট ড্রিঙ্কস রিলেটেড যেসব আছে সেগুলো আমি খাই না কখনোই। That's এবং আমি great. কোনো রেস্টুরেন্টে বা কোনো ইনভাইটেশনে গেলেও আমি দেখা যায় পানি নেই, পানি খাই। দ্যাটস গ্রেট। অ্যান্ড আই থিঙ্ক কারো যদি একটু লাইক ব্লোটিং বা অন্য কোনো ইস্যুস থেকে থাকে, সেক্ষেত্রে নর্মাল একটা সোডা ওয়াটারও বেটার। সো এগুলো আসলে খুব সিম্পল, মানতে Simple, চাইলে হ্যাঁ, মানা একবার সম্ভব। দেখলেও, শুধুমাত্র মেন্টালি নিজেকে আসলে আগে সেট করতে হয় যে আমি কি চাই, নিজেকে কিভাবে দেখতে চাই। একেবারে শেষ ভাগে রয়েছে, একটু জানবো, আমরা তো রিসেন্টলি দেখছি ওটিটি প্ল্যাটফর্মে অনেক ভালো ভালো কাজ আসছে এবং প্ল্যাটফর্মও অনেকগুলো। সো ওটিটি নিয়ে তোমার কোনো প্ল্যান আছে? কারণ বিগ স্ক্রিনের অনেকেই রয়েছে, ওটিটিতে কাজ করতে চায় না, আবার অনেকেই কিন্তু ওটিটি কেন্দ্রিক হচ্ছে। সো তোমার কি প্ল্যান? না, আমার আসলে ওটিটি নিয়ে কোনো প্ল্যানিং নেই। মানে যেহেতু মানে বিগ স্ক্রিনে কাজ করছি, আমার কাছে মনে হয় যে বিগ স্ক্রিনে যে কাজটা করছি সেই কাজটা কিন্তু আবার ওটিটিতেই বিক্রি হচ্ছে, সেটা কিন্তু আবার ইউটিউবে বিক্রি হচ্ছে। পরবর্তীতে রাইট, মানে একটা ছবি প্রথমে হলে চলবে, তারপরে সেটা একটা কোনো অ্যাপ কিনে নিবে, কোনো একটা ইউটিউব চ্যানেল কিনে নিবে, আবার সেটা আবার ফেসবুকে ছোট ছোট করে ছোট ছোট ক্লিপস যাবে। সো তাতে কি হচ্ছে, আমার যদি যেই প্রশ্নটা, সেই প্রশ্নটাই যদি এমন হয় যে ওটিটির জন্য আলাদা করে কাজ করার দরকার নেই তো। ওকে। সো আমার মনে হয় যে একটা ছবি করলেই সেটা সবগুলো মানে সেক্টর পেয়ে যাচ্ছে। সো তুমি অ্যাকচুয়ালি শুধুমাত্র বিগ স্ক্রিনটাকে ফোকাস করে কাজ করতে চাচ্ছ। এমন কোনো চরিত্র, যে চরিত্রটা মানে আমরা অনেক সময় দেখি যে হয়তো চলচ্চিত্রে মানে প্রকাশ করা ওভাবে করে সম্ভব না, বিকজ সেন্সরের একটা ইস্যুস থাকে, কিন্তু ওটিটিতে আমরা দেখতে পাই যে অনেক ধরনের চরিত্র, সেটা বাস্তব নির্ভর হলেও মানে দেখানো সম্ভব। তো ও ধরনের চরিত্রের যদি তোমার অফার আসে, চারিত্রিক মানে বৈশিষ্ট্য সম্বলিত, সেক্ষেত্রে কি কনসিডার করবে? না, আমার কাছে মনে হয় যে সেটার জন্য আসলে কনসিডার করার দরকার নেই। কারণ আমার কাছে সিনেমাতে আমরা যেই জিনিসটা দেখাই সেটা তো আসলে মানে রিয়েলিটির চেয়েও অনেক বেশি কিছু।
হয় না যে একটা মুভির জায়গাটা হচ্ছে একটা ইমাজিনেশনের একটা বড় একটা জায়গা। যেমন আমরা একটা ছবি করছি, ছবিতে একটা নায়িকা থাকছে, নায়িকার সাথে একটা গান হচ্ছে, সো এটা কি একটা ইমাজিনেশন তো। সো মানে দর্শককে আসলে একটা স্বপ্নের জগতে নিয়ে হ্যাঁ, যাওয়া। সো সেটা যদি আমি মানে একটা মুভিতেই করতে পারি, সো আমার কাছে মনে হয় যে ওই ক্যারেক্টারগুলো আসলে চলচ্চিত্রেও সম্ভব, এবং সেটা লজিক্যাল যদি হয়, কারণ সেন্সর বোর্ড থেকে এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড হয়েছে। এখন সেই বোর্ড যদি দেখে যে এটা ঠিকঠাক আছে, সেটা হতে পারে। ওকে, আমাকে একটু বলো, আমরা অনেক সময় দেখি যে নায়করা পরবর্তীতে গায়ক হয়, তো তোমার ভয়েস খুবই ম্যানলি অ্যান্ড হচ্ছে গান নিয়ে কখনো কিন্তু সুরের ব্যাপারে কিন্তু খুব খারাপ হয় আমার, খুব সুর খুব খারাপ, সিরিয়াসলি? মানে খুবই খারাপ আমার। কিন্তু পছন্দের কোনো গান, যে গান মনে হয় যে হ্যাঁ মনের অজান্তেই তুমি গুনগুন করে গাও? না, এটা কখনো মানে সৎসাহস বা দুঃসাহস কখনো করি না। ওকে, সো ভবিষ্যতে নায়ককে আমরা গায়ক হিসেবে পাচ্ছি না ফর শিওর। ইম্পসিবল। যদি অভিনেতা না হতে তাহলে তুমি কি হতে? এটা তো ছোটবেলা থেকে অনেক রকম ইয়ে ছিল। আমরা ডক্টর দিয়ে প্রথমে শুরু করি যে আমি ডক্টর না, হব, বড় হয়ে প্রথমে হচ্ছে যে এটা তো ইঞ্জিনিয়ার হব। বাসা থেকে সেখানে তোমাকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তারপরে হচ্ছে ক্রিকেটার হওয়ার ইয়ে ছিল, মানে প্ল্যানিং ছিল। তুমি তো ভালো খেলো, ক্রিকেট হ্যাঁ, ভালো খেলো। ক্রিকেটার, তারপরে ফুটবল খেলতাম। সো ওই যখন বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখতাম আর কি। তারপরে পড়াশোনা করে ফার্মেসিতে পড়াশোনা করে, সো ফার্মাসিস্ট হব। সো সেই জায়গা থেকে তো মানে অনেক রকম, মানে যেটা চাই আসলে সেটা হয় না, সময়ের সাথে সাথে আসলে পরিবর্তন change হয়ে হয়ে যায়। যায়। আচ্ছা, মোস্ট রিসেন্টলি অ্যাকচুয়ালি সিসিএল হওয়ার প্ল্যান চলছে যতটুকু দেখলাম। মানে তুমি কি সিসিএল এবার খেলছো অ্যাজ এ ক্রিকেটার, মানে তারকা না ক্রিকেটার হয়ে? আমি মনে হয় তখন আসলে দেশের বাইরে থাকবো, ওকে, সো তখন অ্যাটেন্ড করা হবে না। সো মিস করবে সবাই মিলে, হ্যাঁ, because 2-3 জনের সাথে কথা হচ্ছিল। এই একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে সব তারকারা একসাথে হতে পারে এই খুব সময়টাতে, মজা লাগে আসলে হ্যাঁ সবাই। ডিফারেন্ট একটা এক্সাইটমেন্ট কাজ করে। খুব ভালো লাগলো নীরব তোমার সাথে আড্ডা দিয়ে। ভালো কাজের জন্য সবসময় শুভ কামনা থাকবে, এবং আমি বলবো দীর্ঘ একটা সময় যাবো তুমি তোমার নিজেকে খুব চমৎকারভাবে মেনটেন করে যাচ্ছ, সো এর ধারাবাহিকতা থাকবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। দর্শকদেরকে অবশ্যই বলবো যে হলে গিয়ে ছবি দেখবেন। মানে আমরা যত কষ্টই করি, যত বৃষ্টিতে ভিজে শুটিং করি, রোদে পুড়ে শুটিং করি, সেই কষ্ট আসলে কোনো কষ্টই না যখন আমরা দেখি হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখছেন। থ্যাংক ইউ নীরব, আবারও দেখা হবে, কথা হবে, এবং তোমার কাজ নিয়ে অনেক অনেক শুভকামনা বরাবরের মতো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের তারকার সাথে আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে, আমাদের সময় শেষ। আগামী পর্বে আমি আবারও ফিরে আসবো আপনাদের জন্য পছন্দের তারকাকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন এসিটিভিতে, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। কোমল স্পর্শে আশ্বাস, সোহাগী অনুভূতিতে প্রাকৃতিক উপাদানে ভরা ত্বকের সাথে মুমতাজ নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।